নওশাদের ভোট ব্যাংকটা যদি নওশাদ পায়, কার লাভ কার ক্ষতি সাধারণ মানুষের মনে? আমাদের দেশের নির্বাচন সবথেকে বড় সমীক্ষা। সুতরাং এই নির্বাচনী ফলাফলে যেখানে যেখানে সিপিআইএম এবং আইএসএফ প্রার্থী দিয়েছে সেই জায়গাগুলোর কতটা ভোট হবে আমরা ভোট বাক্স খোলার পরেই বুঝতে পারবো। এই জায়গায় নওশাদ সিদ্দিকীর প্রার্থী না হওয়াটা হয়তো একটা খবরের চমক হতে পারে, কিন্তু এর রাজনৈতিক কোনো সুদূর প্রসারী ফলাফল নেই। এমন যদি হয় কম ব্যবধানে হারলেন মোহাম্মদ সেলিম বা দীপশিতা, তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই আইএসএফ এর কাছে এই প্রশ্নটা উঠবে যে এই জোটটা তারা ভাঙলেন কেন। নমস্কার, আপনারা দেখছেন শিবম দাসের ইউটিউব চ্যানেল আর আমি শিবম। নওশাদ সিদ্দিকীর একটা চালে রাজ্য রাজনীতি রীতিমতো ঘেটে কেন? জোট থেকে বেরিয়ে গেছে বাম কংগ্রেস, সেই জোট থেকে বেরিয়ে গেছে আইএসএফ। শুধু তাই নয়, ডায়মন্ড হারবারের প্রার্থী হলেন না নওশাদ। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক শুভময় মৈত্র। স্যার, প্রথমেই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। নওশাদের এই ডিসিশন কতটা আপনাকে চমকে দিয়েছে? দেখুন, আবার আমি বলি যে চমকের তো কোনো কারণ নেই। ঠিক যেভাবে শুভেন্দু অধিকারী যখন তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন, মানুষ বুঝতে পারছিল অনেকটা সময় ধরে। সুতরাং নওশাদ যে প্রার্থী হতে চাইছেন না সেটা কিন্তু বোঝা যাচ্ছিল। উনি বলেছিলেন লড়াই দেবেন, এক বছর ধরে টানা বলেছিলেন। কিন্তু আমার কাছে কিন্তু নওশাদের প্রার্থী না হওয়াটা গুরুত্বপূর্ণ নয়। এরকম মানুষ রাজনীতিতে থাকবেন যারা সত্যিকারের তাদের প্রভাব আছে রাজনীতিতে, কিন্তু রাজনীতিকে কখনো ব্যক্তি মানুষ অতিক্রম করেছেন এরকম মানুষ খুব কম। যেমন আপনি হয়তো মার্গারেট থ্যাচার বলতে পারেন, ইন্দিরা গান্ধী বলতে পারেন, শ্রীমাভো বন্দ্যোপাধ্যায়কে বলতে পারেন, নরেন্দ্র মোদী বলতে পারেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারেন, যারা রাজনীতিকে অতিক্রম করে গেছেন, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। নওশাদ সিদ্দিকীকে এখনো ঠিক সেই জায়গায় তিনি আছেন কিনা সেটা বোঝার মতন সময় হয়নি। ফলে নওশাদ সিদ্দিকী প্রার্থী হতে চাইলেন এবং শেষ পর্যন্ত হলেন না, এইটুকু কথা না রাখা হতেই পারে। কিন্তু মানে এক বছর ধরে এটা তো মার্কেটিং হয়েছে, এটা তো আপনি দেখবেন। আমি অভিষেকের বিরোধী মুখ হিসাবে এস্টাবলিশ করলাম নিজেকে, শেষ মুহূর্তে আমি পিছিয়ে গেলাম, আমি এটা বলছি। কিন্তু ধরুন আপনি একটু উল্টো দিক থেকে যদি দেখি, ধরুন আজকে তো পশ্চিমবঙ্গের প্রচুর সিপিআইএম এর সভ্য সমর্থকরা মনে করেছিলেন যদি মীনাক্ষী মুখার্জি প্রার্থী হন, যদি শতরূপ প্রার্থী হন, ফলে তারপর তারা প্রার্থী হননি, তারা কখনো হবেন বলেনও নি, কিন্তু মানুষের আশা থাকতেই পারে। সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ এর যে সদস্য সমর্থক সংখ্যা তারা একটু হতাশ হবেন। গোলমালের জায়গাটা অন্য জায়গায়। গোলমালের জায়গাটা হলো যে বিজেপি এবং তৃণমূল ছাড়া যে তৃতীয় পক্ষ, তাদের এই নির্বাচনে লড়াইটা কোথায় ছিল? যে তৃতীয় পক্ষের ভোটটাকে এক জায়গায় করা, কনসলিডেট করা। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই তিন দলের মধ্যে কংগ্রেস তো কখনোই বলে না তারা আইএসএফ এর সঙ্গে আছে, বামপন্থীরাই তো আইএসএফ কে ব্রিগেডের মঞ্চে সুযোগ করে দিয়েছিল। ব্রিগেডের মঞ্চে অধীরবাবু বলছেন সেই সময় তাদের নেতা উঠে এলেন, বক্তব্য রাখতে শুরু করলেন। তারপর সেই নির্বাচনে নওশাদের সঙ্গে জোট হলো এবং সেই জায়গায় নওশাদ একমাত্র প্রার্থী যিনি জয়ী হলেন। অর্থাৎ নওশাদের জয় বা আইএসএফ এর যে পশ্চিমবঙ্গে জনপ্রিয়তা যেটুকু হলো, তাতে কিন্তু সিপিএম এর যে কন্ট্রিবিউশন, যে অবদান, সেটাকে একেবারে অস্বীকার করা ঠিক হবে না। নিশ্চয়ই আইএসএফ এর কিছু ফলোয়ার্স আছেন, তারা তাদের দলটাকে ভালোবাসেন। সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই তাই, ছোট রাজনৈতিক দলের ক্ষেত্রেও তাই হয়। তারা হয়তো ভবিষ্যতে বড় হবেন, কিন্তু আজকের দিনে যে জায়গাটা অস্বীকার করলেন তারা, সেটা হচ্ছে বামপন্থীদের সঙ্গে তাদের জোটটা হলো না। এবার এই জায়গায় দাঁড়িয়ে তৃতীয় পক্ষের যে নির্বাচনী লড়াই, সেইখানে কোনো আঘাত আসবে কিনা। অর্থাৎ ধরুন দীপশিতা দাঁড়িয়েছেন যেখানে, মোহাম্মদ সেলিম দাঁড়িয়েছেন যেখানে, সেইখানে আজকে যদি একটা ত্রিমুখী লড়াইয়ের জায়গা থাকে এবং সেখানে যদি খুব সামান্য ভোটে জয় পরাজয় নির্ধারিত হয়, সেক্ষেত্রে মানুষ কিন্তু বলবেই যে আইএসএফ এর সঙ্গে বামপন্থীদের এই দ্বন্দ্বের কারণে নির্বাচনী ফলাফল কোথাও কোথাও প্রভাবিত হলো। যদি নির্বাচনী ফলাফল প্রভাবিত না হয়, অর্থাৎ বামপন্থীরা বিপুল ভোটে হারলেন, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইএসএফ কোন জোটে থাকলো না থাকলো কিচ্ছু যায় আসে না। কিন্তু আজকে যদি কোনোভাবে বামপন্থীদের ফলাফল ভালোর দিকে যায়, তারা যদি 16-17%, 20-25% বা কোনো নির্বাচনী কেন্দ্রে 30-35% ভোট পান এবং সেই জায়গায় দাঁড়িয়ে আইএসএফ 2-3% বা 4-5% ভোট পাওয়ার জন্য তারা যদি হেরে যান, এমন যদি হয় কম ব্যবধানে হারলেন মোহাম্মদ সেলিম বা দীপশিতা, তখন কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই আইএসএফ এর কাছে এই প্রশ্নটা উঠবে যে এই জোটটা তারা ভাঙলেন কেন। অন্যদিকে প্রশ্ন হচ্ছে আইএসএফ কি নিজের ক্ষমতায় কোথাও নির্বাচনে এবার জিততে পারেন? এই নিয়ে কোনো সন্দেহ নেই যে বামপন্থীদের জেতার সম্ভাবনা
প্রচুর আসনে যেমন কম, তারা হয়তো কয়েকটি নির্দিষ্ট 3-4টি আসনে তাদের জেতার সম্ভাবনা আছে ত্রিমুখী লড়াই। ঠিক সেই রকম ভাবেও আপনি যদি রাজনৈতিক প্রশ্ন করেন, প্রশান্ত কিশোর হয়তো আমার থেকে অনেক ভালো বলতে পারবেন, কিন্তু আইএসএফ পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে একটি আসন পেয়ে যাচ্ছে বা সারা রাজ্য জুড়ে 5-6% ভোট পেয়ে যাচ্ছে, এই সম্ভাবনা কিন্তু আমি দেখছি না। ফলে মোটের ওপর সিপিআইএম এরও দোষ থাকতে পারে তাদেরকে জোটে রাখতে না পারা। সেদিন তো একটি টিভি চ্যানেলে দেখলাম সৃজন্ত সরাসরি বললেন যে আইএসএফ এর কর্মীদের, তাদের সভ্য সমর্থকদের তিনি জানাচ্ছেন যে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, চলুন আমরা একসঙ্গে লড়াই করি। এই জায়গায় নওশাদ সিদ্দিকীর প্রার্থী না হওয়াটা হয়তো একটা খবরের চমক হতে পারে, কিন্তু এর রাজনৈতিক কোনো সুদূর প্রসারী ফলাফল নেই। ফলাফল আছে রাজনৈতিক সুদূর প্রসারী, যদি আইএসএফ এবং বামপন্থীদের জোটটা না হওয়ার ফলে তাদের একাধটি আসন যেটা তাদের পাওয়ার সম্ভাবনা যদিও থাকে, সেটা যদি নষ্ট হয়, তাহলে কিন্তু আইএসএফ এবং সিপিআইএম দুজনকেই আয়নার সামনে দাঁড়াতে হবে, এবং বিশেষ করে আইএসএফ কে, কারণ তারা তুলনামূলকভাবে সিপিএম এবং আইএসএফ এর মধ্যে তাদের ক্ষমতা কম। ফলে তারা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করলেন কিনা এই প্রশ্ন বারবার আসবে। না, এটা শেষ মুহূর্তে ভেস্তে যাওয়া। অনেকে বলছেন রাজনৈতিক একটা অভিসন্ধি এবং ভিতরে ভিতরে একটা সেটিং তত্ত্ব খাড়া করার চেষ্টা করছেন তৃণমূলের সঙ্গে। আপনি অতটা অ্যাগ্রেসিভ না হলেও আপনি এই বিষয়টা কিভাবে দেখেন, যে যদি সংখ্যালঘু ভোট ব্যাংক কোন দিকে সুইফট করতে পারতো, নওশাদের ভোট ব্যাংকটা যদি নওশাদ পায়, কার লাভ কার ক্ষতি, সাধারণ মানুষের মনে একটা বড় প্রশ্ন। দেখুন শিবম, এই যে আপনি আমায় প্রশ্ন করছেন, আমি যে উত্তর দিচ্ছি, এটা লোকে ভাবতেই পারে যে আমরা দুজন পুরো সমস্তটা ঠিক করে নিয়েছি কিভাবে দুজন মিলে কথা বলবো, এবং তারপর আপনার এই যে রেকর্ডিং হচ্ছে তার সামনে কথা বলছি। আবার এমনটা হতে পারে সাধারণ মানুষ ভাবতেই পারেন যে না, এরা দুজন তো নর্মাল সাধারণ ভাবে কথা বলছে। এই যে তাদের কথার বিশ্বাসযোগ্যতাটা, আমার কথা শুনে যদি সাধারণ মানুষের মনে হয় যে এই লোকটা সাজিয়ে কথা বলছে, সেটা আমার ব্যর্থতা। আজকে যেই প্রশ্ন উঠছে যে অন্য রাজনৈতিক দলের কাছ থেকে নওশাদ কোনো ব্যক্তিগত সুবিধা পেলেন কিনা, আইএসএফ কোনো সুবিধা পেল কিনা, এই দুর্বলতা আইএসএফ এর উত্তর আইএসএফ কে দিতে হবে। এই উত্তর তারা দেবেন এটাই আশা করি। একইভাবে বামপন্থীদেরও বলতে হবে যে যারা এই দলটির সঙ্গে অন্তত 2021 নির্বাচন থেকে 2024 প্রায় 3 বছর এইভাবে যোগাযোগ রাখলেন, একসঙ্গে লড়াই করলেন, এবং দিনের শেষে এটা ভেস্তে গেল, তাহলে তাদের যে সুদূর প্রসারী রাজনৈতিক ভাবনা, সেখানে কি সত্যিকারের তাদের ভাবনাগুলো খুব শ্যালো হয়ে যাচ্ছে, গভীর হচ্ছে না? যদি প্রার্থীর তুলনামূলক একটা বিচার করি, নওশাদ আমার ইন্টারভিউতেই বলেছেন দীপশিতা ভালো সম্পর্ক আছে দীপশিতার সঙ্গে, কিন্তু দীপশিতার শ্রীরামপুরটা আইএসএফ ডিজার্ভ করে, আইএসএফ ওটা ছাড়তে কিছুতেই পারবে না। একই সঙ্গে মুর্শিদাবাদ তো আমরা ছেড়ে দিয়েছিলাম, আমরাও তো বলতে পারি হাবিব শেখের বিরুদ্ধে মোহাম্মদ সেলিম কেন প্রার্থী হলেন? দেখুন, আমাদের দেশে নির্বাচন সব থেকে বড় সমীক্ষা, সুতরাং এই নির্বাচনী ফলাফলে যেখানে যেখানে সিপিআইএম এবং আইএসএফ প্রার্থী দিয়েছে, সেই জায়গাগুলোর কতটা ভোট হবে আমরা ভোট বাক্স খোলার পরই বুঝতে পারবো। ফলে সেই সময় এই প্রশ্নের উত্তরের জবাব সাধারণ মানুষ পাবেন, আইএসএফ পাবেন, সিপিআইএমও পাবেন। তাদের যে ভোটের শতাংশ, সেই শতাংশ যদি সমানে সমানে হয় বা আইএসএফ এর যদি বেশি হয়, তাহলে বুঝতে হবে হ্যাঁ সত্যি আইএসএফ ঠিক কথা বলেছেন। আর যদি দেখা যায় আইএসএফ একেবারেই কম ভোট পেলেন এবং সেই অল্প ভোটের জন্য সিপিআইএম এর ক্ষতি হলো, তখন বুঝতে হবে যে এই যে বিষয়টি, এই যে রাজনৈতিক ভাবনা, সেখানে আইএসএফ এর ভাবনাটা হয়তো খুব একটা পরিষ্কার ছিল না। আপনাকে মনে হচ্ছে না নওশাদ তাড়াহুড়ো করছেন বা এই সিদ্ধান্তটা একটু হঠকারী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে, নাকি দীর্ঘদিনের ভাবনা চিন্তার ফসলের সিদ্ধান্ত? দেখুন, রাজনীতিতে কখন তাড়াহুড়ো করতে হবে এবং কখন চুপ করে বসে থাকতে হবে, এটাই রাজনীতির সব থেকে বড় শিক্ষা। গণতন্ত্রের সব থেকে বড় শিক্ষা হচ্ছে 1977-এর নির্বাচনে ইন্দিরা গান্ধী হেরে যাওয়ার পর, তার পরের দিন থেকে প্রণব মুখার্জিকে সঙ্গে নিয়ে তিনি একা একা ঘুরে বেরিয়েছিলেন, সঙ্গে সভ্য সমর্থক ছিল না। 80-র নির্বাচনটা বদলে গেছিল। সত্যিই কিন্তু আজকে নওশাদ সিদ্দিকী প্রার্থী না হয়ে পশ্চিমবঙ্গের গ্রামে গঞ্জে যদি ঘুরে বেড়াতে পারেন, মানুষের কাছে পৌঁছতে পারেন, এবং ভবিষ্যতে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যদি ইন্দিরা গান্ধী বা প্রণব মুখার্জি হতে পারেন, তখন আপনার এই প্রশ্নের উত্তর সাধারণ মানুষ জানতে পারবেন। আসলে রাজনীতির একটা বড় অংশ হচ্ছে ইতিহাস। সেই ইতিহাসের মাধ্যমে যতক্ষণ না জারিত হচ্ছেন একজন রাজনৈতিক নেতা, ঠিক যেভাবে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিধান রায়, মমতা বন্দ্যোপাধ্যায়, ইন্দিরা গান্ধী, নরেন্দ্র মোদী, এদের কথা এসেছে, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নওশাদ একটা অল্প সময়ের জন্য সামনে এলেন, নাকি একটা দীর্ঘ সময়ের জন্য মানুষের পাশে তিনি থাকবেন, এর প্রমাণ হওয়ার মতন সময় এখনো আছে। তিনিও যুবক, আমার ধারণা আরো 30-40 বছর তিনি রাজনীতি করবেন।
ফলে প্রশ্নের উত্তরগুলো আজকেই পেতে হবে, আজকে জানার দরকার নেই। এই সিদ্ধান্তটা কি ঐতিহাসিক একটা সিদ্ধান্ত হতে পারে? মানে দেখুন, লোকসভা নির্বাচন এই বছরের ভোটটা অনেক কিছুতে আলাদা, সেখানে তিনটে ত্রিমুখী থেকে লড়াইটা চতুর্মুখী হয়ে যাওয়া ঐতিহাসিক সিদ্ধান্ত হতে পারে, এবং সেক্ষেত্রে এটি ঐতিহাসিক ক্ষতির সিদ্ধান্ত হবে যদি সিপিআইএম কোনো আসনে জিততে যাচ্ছিলেন, তাদের ভোট কাটার ফলে সিপিআইএম হেরে যান। যদি সেই রকম ঘটনা ঘটে তাহলে হ্যাঁ, রাজনীতির ইতিহাসে আজকের এই ঘটনাটুকু থাকবে। তার বাইরে রাজনীতির দীর্ঘ ইতিহাসে আমার মনে হয় না যে বামপন্থীরাও কম ভোট পেলেন, তারাও কম ভোট পেলেন, এই বিষয়টি খুব গুরুত্ব নিয়ে পরবর্তীকালে চর্চিত হবে। সেরকম ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই। অবশ্যই উনি বলছেন কোনো সম্ভাবনা নেই। যদি লড়াইটা দ্বিমুখী হয় তাহলেই, যদি ত্রিমুখী থেকে চতুর্মুখী হয়ে যায় তাহলে অসংখ্য প্রশ্ন চিহ্ন উঠবে। কে ঠিক কে ভুল সমীকরণ গড়া হবে, সরল সম্পর্ক ব্যস্ত সম্পর্কে মাপা হবে, কিন্তু আলটিমেটলি এই সিদ্ধান্তটা ক্ষতিকর ঐতিহাসিক সিদ্ধান্ত নাকি লাভজনক ঐতিহাসিক সিদ্ধান্ত হতে চলেছে। মানে আপনি যেভাবে সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক বললেন আর কি, ব্যস্তানুপাতের কথা বললেন আপনি, অর্থাৎ তার যে ভাবনা, সেই ভাবনা অন্য কারোর ক্ষতি করে দিল, তাদের জোটের ক্ষতি করে দিল। এই ব্যস্তানুপাতিক তত্ত্বটা না হলেই পশ্চিমবঙ্গে এই জোটের পক্ষে সুবিধে, এটা নিশ্চয়ই যারা ভোট দেবেন এবং এই জোট, যে জোটটা এখন আর নেই, তারাও এই বিষয়টি বুঝতে পারবে। হ্যাঁ, অবশ্যই। এবং সাধারণ মানুষের মধ্যে অনেক বড় প্রশ্ন, যেখানে যেখানে নওশাদরা প্রার্থী দিয়েছেন ঠিক সেখানে সেখানে বামেদেরও প্রার্থী আছে, কে আগে পরে দিয়েছে এই নিয়ে চর্চা থাকবে। তবে 4 জুন সমস্ত সরল সমীকরণে আমাদের সামনে উপস্থাপিত হবে কে ঠিক কে ভুল সংখ্যা তত্ত্বের বিচারে। দেখতে থাকুন শিবম দাসের ইউটিউব চ্যানেল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের।